ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 9-এর লেসন 3 এক্সারসাইজ 6 এবং এক্সারসাইজ 7। তো এক্সারসাইজ 6-এ কী বলা রয়েছে? ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন হাউ টু মেক পেপার। অর্থাৎ নিচের ফ্লোচার্টটি ব্যবহার করে কীভাবে কাগজ তৈরি করতে হয় সে বিষয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। তাহলে আমাদের এখানে প্রসেসের, এটা যেহেতু একটা প্রসেসিং, তার হেডিং দিতে হবে। আমরা হেডিং দেবো পেপার মেকিং। কাগজ তৈরি করার কথা বলা হয়েছে, আমরা হেডিং দিতে পারবো পেপার মেকিং। হেডিং দেব পেপার মেকিং, কাগজ তৈরি। এরপর প্রসেসটা শুরু করার আগে আমরা একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে পারি। আমরা বলতে পারি যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিদিনই কাগজ ব্যবহার করি। আমরা বলবো আমরা ব্যবহার করি, উই ইউজ পেপার, কাগজ, অলমোস্ট এভরি ডে in our daily life। এরপর বলবো এটা নিম্নলিখিত ধাপগুলোর মধ্য দিয়ে বা পর্যায়গুলোর মধ্য দিয়ে তৈরি করা যেতে পারে। ইট ক্যান বি প্রডিউসড থ্রু দ্য ফলোয়িং স্টেপস বা স্টেজেস বলা যায়। অর্থাৎ এটা নিম্নলিখিত পর্যায়গুলির মধ্য দিয়ে বা ধাপগুলির মধ্য দিয়ে তৈরি করা যেতে পারে। এরপর আমরা ধাপগুলো অনুসরণ করে লিখব। তো প্রথম বলা হচ্ছে কাটিং ডাউন অফ ব্যাম্বুজ, বাঁশগুলোকে কাটা হয়। তো তার আগে আমরা নিজেদের থেকে বলতে পারবো যে প্রথমে বাঁশগুলোকে সংগ্রহ করা হয়। আমরা বলবো অ্যাট ফার্স্ট, প্রথমে, কিছু বাঁশ, সাম ব্যাম্বুজ আর কালেক্টেড, প্যাসিভ ভয়েসে লেখা হয়, প্রসেস আর কালেক্টেড, সংগ্রহ করা হয়। অ্যাট ফার্স্ট সাম ব্যাম্বুজ আর কালেক্টেড, প্রথমে কিছু বাঁশ সংগ্রহ করা হয়। তারপর বলবো সেগুলোকে কেটে নেওয়া হয় ছোটো ছোটো টুকরোতে। বলবো তারপর দেন ওগুলোকে অথবা ওই বাঁশগুলোকে দে আর কাট ইনটু, সেগুলো কেটে নেওয়া হয় স্মল পিসেস। তারপর ওগুলোকে ছোটো ছোটো টুকরোতে কেটে নেওয়া হয়। তারপরের পয়েন্ট বলা হচ্ছে মেকিং পাল্প, মণ্ড বা পিণ্ড তৈরি করা হয়। পাল্প হচ্ছে মণ্ড। তো আমরা বলবো তারপর নেক্সট কি করা হচ্ছে, নেক্সট দিজ পিসেস, ওই টুকরোগুলোকে, ওই বাঁশের টুকরোগুলোকে কি করা হবে, আর গ্রাউন্ড হচ্ছে গ্রাইন্ডের পাস্ট পার্টিসিপল। গ্রাইন্ড হচ্ছে পেশাই করা বা গুঁড়া করা বা চূর্ণ করা, আর গ্রাউন্ড চূর্ণ করা হয় বা পেশাই করা হয়। পেশাই করে কিসে পরিণত করা হয়, ইনটু এ পাল্প, পেশাই করে একটা মন্ডে পরিণত করা হয় উইথ দ্য হেল্প অফ এ মেশিন, একটা মেশিনের সাহায্যে কী করা হয়, ওই টুকরোগুলোকে পেশাই করে মন্ডে পরিণত করা হয়। নেক্সট দিস পিসেস আর গ্রাউন্ড ইন্টু এ পাল্প উইথ দ্য হেল্প অফ এ মেশিন। তারপর কি বলা হচ্ছে, তারপর ওই টুকরোগুলোকে একটা মেশিনের সাহায্য নিয়ে পেশাই করে একটা মন্ডে পরিণত করা হয়। তারপর পয়েন্ট হচ্ছে অ্যাডিং কেমিক্যালস, রাসায়নিক পদার্থ যোগ করা হচ্ছে। কি বলবো, তারপর দেয়ার আফটার নেসেসারি কেমিক্যালস, প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ আর অ্যাডেড, যোগ করা হয় টু দ্য পাল্প in order to
make it soft and white, অর্থাৎ বলবো যে দেয়ার আফটার নেসেসারি কেমিক্যালস আর অ্যাডেড টু দ্য পাল্প, প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ যোগ করা হয় মণ্ডটির সঙ্গে ইন অর্ডার টু মেক ইট সফট অ্যান্ড হোয়াইট, এই এইটিকে নরম এবং সাদা করার জন্য। এখানে তার পরের পয়েন্ট বলা আছে রোলিং ইন্টু সিটস, অর্থাৎ বেলে দেওয়া হয় পাতলা চাদরের আকারে, এবং তারপর বলা হচ্ছে অ্যাডিং কালার, রং যোগ করা হয়। আমরা অ্যাডিং কালারটা এখানেই করতে হবে, এখানেই করব। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, অ্যাট দ্যাট টাইম, ওই সময় কি করা হবে, ডিফারেন্ট কালার্স, বিভিন্ন রং, মে বি অ্যাডেড, যোগ করা যেতে পারে, টু দ্য পাল্প, মণ্ডটির সঙ্গে, ফর কালার্ড পেপার, রঙিন কাগজের জন্য। অর্থাৎ ওই সময় মণ্ডটির সঙ্গে বিভিন্ন রং যোগ করা যেতে পারে রঙিন কাগজের জন্য। যদি আমরা রঙিন কাগজ চাই তাহলেই যোগ করতে হবে। তারপর আমরা কি করব, ওই মণ্ডটাকে বেলে দেব পাতলা চাদরের আকারে। তারপর বলবো দেন দ্য পাল্প is rolled into flat sheets of papers by using a roller machine। কি বলা হলো, দেন দ্য পাল্প ইজ রোল্ড ইন্টু ফ্ল্যাট শিটস অফ পেপার, তারপর মণ্ডটিকে পাতলা চাদরের আকারে বেলে দেওয়া হয় বা ইউজিং এ রোলার মেশিন, একটা রোলার মেশিন ব্যবহার করে। তারপর কি বলা আছে এখানে পয়েন্টে, ড্রয়িং, শুকনো করা হচ্ছে। এরপর কাগজের শিটগুলো আমরা পেয়ে গেছি। আফটার দ্যাট, তারপর দে আর ড্রায়েড ওয়েল, তারপর ওগুলোকে ভালো করে শুকনো করা হলো। শুকনো করা হলেই কাগজ তৈরি হয়ে গেল। বলবো যে এর পরের পয়েন্ট রয়েছে, লাস্ট পয়েন্ট রয়েছে রেডি ফর ইউজ। বলবো নাও, এখন, দ্য পেপার ইজ রেডি ফর ইউজ, এই গেল হতে যে এখন কাগজ ব্যবহার করার জন্য প্রস্তুত। এই গেল এক্সারসাইজ 6-এর উত্তর। এরপর রয়েছে এক্সারসাইজ 7। এখানে বলা রয়েছে রাইট এ বায়োগ্রাফি অফ এনি বেসান্ত উইথিন 100 ওয়ার্ডস বেসড অন দ্য হিন্টস গিভেন বিলো, অর্থাৎ নিচের যে দেওয়া সংকেতগুলো ব্যবহার করে 100 শব্দের মধ্যে এনি বেসান্তের সম্বন্ধে একটি জীবনী লেখো। এনি বেসান্তের একটি জীবনী লেখো। তো এখানে এটা একটা বায়োগ্রাফি, তো বায়োগ্রাফিরও একটা হেডিং দিতে হয়। তো এখানে এনি বেসান্তের বায়োগ্রাফি লিখতে বলা হচ্ছে, আমাদের হেডিং হবে এনি বেসান্ত। আমরা লিখব হেডিং এনি বেসান্ত। এরপর আমরা বায়োগ্রাফি লিখব। তো ফার্স্ট হিন্ট রয়েছে বর্ন অন 1st of October 1847 ইন লন্ডন। আমরা লিখব এনি বেসান্ত was born on the 1st of October 1847
1847 in London. ইনি-বেসান্ত was born on the 1st of October 1847 in London. ইনি-বেসান্ত লন্ডনে 1847 সালের 1 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। তারপর বলা হচ্ছে ফেমাস ব্রিটিশ রাইটার। বলবো she was a famous British রাইটার। তিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ লেখিকা বা ইংরেজি লেখিকা। তারপরের হিন্ট বলা হচ্ছে ওয়েল নোন সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট ফর দ্য রাইটস অফ উইমেন। এখানে লিখব আমরা যে she was ওয়েল নোন, তিনি সুপরিচিত ছিলেন অ্যাজ এ সোশ্যালিস্ট, একজন সমাজতন্ত্রবাদী হিসাবে বা সমাজতন্ত্রী হিসাবে, অ্যান্ড অ্যান অ্যাক্টিভিস্ট এবং একজন সক্রিয় কর্মী হিসাবে কিসের ফর দ্য রাইটস অফ উইমেন, মহিলাদের অধিকারের জন্য। তাহলে she was well known as a socialist and an activist for the rights of women. তিনি একজন সমাজতন্ত্রী হিসাবে বা সমাজতন্ত্রবাদী হিসাবে এবং মহিলাদের অধিকার নিয়ে একজন সক্রিয় কর্মী ছিলেন। তার পরের হিন্ট রয়েছে পার্টিসিপেটেড ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। তো ওই পয়েন্ট লেখার আগে আমরা নিজের থেকে দু একটা লাইন লিখতে পারি। ভারতে তিনি তো জন্মগ্রহণ করেছিলেন লন্ডনে, তো এইখানে আমরা লিখে দেবো যে তিনি প্রথম ভারতবর্ষে এসেছিলেন 1893 সালে। তো তিনি এসেছিলেন সিকিম ভারতবর্ষে টু ইন্ডিয়া প্রথমবারের জন্য ফর দ্য ফার্স্ট টাইম in 1893 সালে। আচ্ছা, এখানে আমরা এটাও লিখে দিতে পারবো এবং ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন অ্যান্ড গট ইনভলভ, এবং জড়িয়ে পড়েছিলেন ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্ট। তিনি প্রথম ভারতবর্ষে এসেছিলেন 1893 সালে অ্যান্ড গট ইনভলভ, এবং জড়িয়ে পড়েছিলেন ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্ট, এবং ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে তিনি জড়িয়ে পড়েছিলেন। এটাও আমরা নিজেরা যোগ করতে পারবো যে সি এস্টাবলিশড, তিনি স্থাপন করেছিলেন তিনি স্থাপন করেছিলেন দ্য ইন্ডিয়ান হোম রুল লীগ ইন 1916, তিনি 1916 সালে ভারতীয় হোম রুল লীগ স্থাপন করেছিলেন। পরে লেটার আমরা বলতে পারবো লেটার সি জয়েন্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। পরে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন। তারপর আমরা বলবো
যে বলা হচ্ছে বিকেম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917। তারপরের পয়েন্টে যে আমরা বলবো যে সি বিকেম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট of the Indian National Congress এখানে ফুল স্টপ না হয় লেখা রয়েছে ইন 1917 এবং তার পরে একবারে লাস্ট ওয়ান রয়েছে পাস্ট হ্যাভ অন 20th September 1933 ইন মাদ্রাজ ইন্ডিয়া। তো এখানে শুধু সি যোগ করে দেবো, যা লেখা আছে তাই লিখে দেবে সি পাস্ট অ্যাওয়ে তিনি পরলোক গমন করেছিলেন, ইহলোক ত্যাগ করেছিলেন অন দ্য 20th of September 1933 ইন মাদ্রাজ। এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো নাও চেন্নাই, বর্তমানে চেন্নাই, কমা দিয়ে ইন্ডিয়া, ভারতবর্ষের। কি লেখা হলো সেন্টেন্স? সি পাস্ট অ্যাওয়ে অন দ্য 20th of September 1933 ইন মাদ্রাজ, নাও চেন্নাই ইন ইন্ডিয়া। তিনি ভারতবর্ষের মাদ্রাজে, যেটা বর্তমানে চেন্নাই, 1933 সালের 20শে সেপ্টেম্বর পরলোক গমন করেছিলেন। এই হলো এক্সারসাইজ 7।